কখনো ভেবে দেখেছেন আমাদের পায়ের ঠিক নিচেই একটা বিশাল জগৎ কাজ করছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না? এটা হলো মাটির রসায়নের জগৎ, একটা অদৃশ্য ইঞ্জিন যা আমাদের জীবনকে শক্তি যোগায়। চলুন জীবন্ত মাটির বিপ্লবের তৃতীয় পর্বে আমরা সেই অদৃশ্য ইঞ্জিনের ভেতরে ঢুকে দেখি এটা কিভাবে কাজ করে। মাটি কিন্তু শুধু গাছ ধরে রাখার একটা মাধ্যম না, এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে জীবন্ত একটা কেমিস্ট্রি ল্যাব। ভাবুন তো একবার, প্রতি মুহূর্তে এর ভেতরে কত শত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে। পুষ্টি আসছে, যাচ্ছে, জমা হচ্ছে, আবার গাছের প্রয়োজনে বেরিয়ে আসছে। একটা অসাধারণ ব্যাপার, তাই না? তো আজকের এই যাত্রায় আমরা মূলত 4টা জিনিস দেখব। প্রথমে মাটির কন্ট্রোল প্যানেলটা কি, এরপর প্রকৃতির বিশাল সব নিউট্রিয়েন্ট সাইকেল কিভাবে চলে, তারপর দেখব মাটির জীবন্ত ভাণ্ডারটা কেমন, আর সবশেষে এই পুরো ব্যাপারটা কিভাবে আমাদের খাবারের প্লেটের সাথে যুক্ত। আচ্ছা, তাহলে শুরু করা যাক। মাটির পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে এমন দুটো মাস্টার রেগুলেটর বা নিয়ন্ত্রক আছে, অনেকটা কন্ট্রোল প্যানেলের মতো। চলুন প্রথমে সেগুলোকেই চিনে নেওয়া যাক। এই কন্ট্রোল প্যানেলের সবচেয়ে বড় নব বা সুইচটা হলো মাটির পিএইচ। এটাকে বলতে পারেন এক ধরনের কেমিক্যাল গেটকিপার বা দারোয়ান, মানে কোন পুষ্টি গাছের কাছে পৌঁছাতে পারবে আর কোনটা মাটিতেই তালাবন্ধ হয়ে থাকবে, সেটাই দারোয়ানই ঠিক করে দেয়। এই পিএইচের প্রভাবটা কতটা মারাত্মক সেটা এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। যেমন ধরুন, আসামের দিকে যে অ্যাসিডিক বা অম্লীয় মাটি, সেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো জরুরি পুষ্টিগুলো আটকে যায়, আর উল্টো দিকে বিষাক্ত অ্যালুমিনিয়াম বেরিয়ে এসে গাছের ক্ষতি করে। আবার যদি রাজস্থানের ক্ষারীয় মাটির কথা ভাবি, সেখানে আয়রন আর জিঙ্কের মতো পুষ্টি পাওয়াটাই মুশকিল হয়ে পড়ে। কন্ট্রোল প্যানেলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটা হল ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, বা সংক্ষেপে সিইসি। এটাকে মাটির একটা রিচার্জেবল ব্যাটারি হিসেবে ভাবা যেতে পারে। এই ব্যাটারিটাই গাছের জন্য জরুরি পজিটিভ চার্জের পুষ্টি, যেগুলোকে ক্যাটায়ন বলে, সেগুলোকে ধরে রাখে আর যখন দরকার হয় তখন সাপ্লাই দেয়। এখন প্রশ্ন হলো, এই ব্যাটারিটা কাজ করে কিভাবে? খুবই ইন্টারেস্টিং। দেখুন, কাদামাটি আর মাটির যে জৈব অংশটা, সেটার চার্জ হলো নেগেটিভ, আর এই নেগেটিভ চার্জগুলো চুম্বকের মতো পজিটিভ চার্জের পুষ্টি, যেমন ক্যালসিয়াম বা পটাশিয়াম, এগুলোকে আঁকড়ে ধরে রাখে। গঙ্গার বদ্বীপের মতো উর্বর মাটিতে এই ব্যাটারির চার্জিং ক্ষমতা অনেক বেশি। আবার বেলে মাটির ক্ষমতা খুব কম, পুষ্টি বেরিয়ে যায়। তবে দারুণ ব্যাপার হলো, কম্পোস্ট বা বায়োচার ব্যবহার করে কিন্তু আমরা এই ব্যাটারিটাকে আপগ্রেড করে নিতে পারি। আচ্ছা, মাটির কন্ট্রোল প্যানেল তো বোঝা গেল। এবার চলুন দেখি এই পুষ্টিগুলো কিভাবে মাটির মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে। এটাই তো প্রকৃতির আসল লাইফ ফ্লো বা জীবনের প্রবাহ। আর এই চক্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত নাইট্রোজেন সাইকেল। এর 4টা পর্যায় আছে। প্রথমত, কিছু অসাধারণ ব্যাকটেরিয়া বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন ধরে মাটিতে আটকে ফেলে। এরপর মাটিতে থাকা জীবাণুরা মরা জৈব জিনিস থেকে অ্যামোনিয়াম বের করে আনে। তৃতীয় ধাপে আরেক ধরনের ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়ামকে নাইট্রেটে বদলে দেয়, যেটা গাছ খুব সহজে খেতে পারে। আর সবশেষে কিছু নাইট্রেট আবার গ্যাস হয়ে আকাশে ফিরে যায়। এইভাবেই পুরো চক্রটা চলতে থাকে। এরপর আসা যাক ফসফরাসের কথায়। গাছের জন্য এটা শক্তির মূল উৎস, কিন্তু ফসফরাস খুব বলা যায় লাজুক একটা মৌল। সুযোগ পেলেই মাটির অন্য উপাদানের সাথে এমনভাবে জুড়ে যায় যে গাছ আর তাকে ব্যবহারই করতে পারে না। এটাই ফসফরাসের ধাঁধা। আর পটাশিয়াম, ওকে বলা হয় কোয়ালিটি এলিমেন্ট বা গুণমানের উপাদান, কারণ এটা গাছের শরীরে জলের ভারসাম্য রাখে আর 60টারও বেশি এনজাইমকে চালু করে দেয়। মানে গাছের সার্বিক সুস্থতার জন্য এটা অপরিহার্য। এখানে একটা অবিশ্বাস্য তথ্য আছে, দেখুন। একটা ফসল তার জীবনকালে যে পরিমাণ পটাশিয়াম ব্যবহার করে, তার প্রায় 80% কিন্তু আমরা মাটিতে ফিরিয়ে দিতে পারি। কিভাবে? শুধু ফসল কাটার পর তার বাকি অংশটা মাটিতে মিশিয়ে দিয়ে। ভাবুন তো, কত সহজ কিন্তু কত শক্তিশালী একটা উপায়। এতক্ষণ তো আমরা বড় বড় খেলোয়াড়দের কথা বললাম। এবার চলুন কথা বলি পর্দার আড়ালের নায়কদের নিয়ে, যারা মাটির উর্বরতার জন্য নীরবে কাজ করে যায়। এরা হলো অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন জিঙ্ক বা আয়রন। লাগে হয়তো খুবই সামান্য, কিন্তু এদের কাজটা বিশাল, অনেকটা গাড়ির ইঞ্জিনের স্পার্ক প্লাগের মতো।
স্পার্ক প্লাগ ছাড়া যেমন ইঞ্জিন স্টার্ট নেয় না, ঠিক তেমনি এই অনুপুষ্টিগুলো ছাড়া গাছের ভেতরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়াটাই চালু হয় না। আর এখানেই একটা খুব গম্ভীর সমস্যা তৈরি হয়, যেটাকে বলে হিডেন হাঙ্গার বা প্রচ্ছন্ন ক্ষুধা। মানে ফসল দেখে মনে হচ্ছে একেবারে তরতাজা, স্বাস্থ্যকর, কিন্তু আসলে তার ভেতরে মানুষের শরীরের জন্য দরকারি জিঙ্কের মতো পুষ্টির মারাত্মক অভাব। দক্ষিণ এশিয়ার মাটিতে জিঙ্কের অভাব থাকায় এটা এখন একটা বিরাট জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পুরো সিস্টেমটার একদম কেন্দ্রে কি আছে জানেন? মাটির জৈব পদার্থ বা সয়েল অর্গ্যানিক ম্যাটার। এটাই সুস্থ, উর্বর মাটির একেবারে ভিত্তিপ্রস্থ। এই সয়েল অর্গ্যানিক ম্যাটারের মূলত 3টে সুপার পাওয়ার আছে। 1, এটা মাটির কোটি কোটি জীবাণুর খাবার বা জ্বালানি। 2, এটা মাটির কণাগুলোকে আঠার মতো জুড়ে রেখে একটা ঝুরঝুরে গঠন তৈরি করে। আর 3, এটা নিজেই নাইট্রোজেন, ফসফরাসের মতো পুষ্টির একটা বিশাল গুদামঘর। তো এত সব জটিল রসায়নের কথা তো শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই জ্ঞানটা আমাদের কি কাজে লাগবে? চলুন এবার দেখি কিভাবে এই অদৃশ্যকে দৃশ্যমান করে আমরা আমাদের খাবার আর স্বাস্থ্য দুটোই ভালো রাখতে পারি। একটা সহজ কথা মনে রাখতে হবে, কোনো কিছুকে যদি ঠিকমতো ম্যানেজ করতে হয় তাহলে আগে সেটাকে মাপতে হবে। তাই মাটির এই জটিল রসায়নকে বোঝার প্রথম ধাপই হল মাটি পরীক্ষা করা। না জেনে আন্দাজে কাজ করলে কোনো লাভ নেই। মাটি পরীক্ষা করার জন্য এখন মূলত দুটো রাস্তা খোলা আছে। একটা হলো ল্যাবে পাঠানো, যেখানে একেবারে নিখুঁত রিপোর্ট পাওয়া যায়। আরেকটা হলো ফিল্ড কিট ব্যবহার করা, যেটা হয়তো অতটা নিখুঁত নয়, কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি একটা ধারণা পাওয়া যায়। দুটোই খুব কাজের। আর মাটি পরীক্ষার ফল যে কতটা ভালো হতে পারে তার একটা জলজান্ত উদাহরণ দেখুন। বাংলাদেশের ধান চাষিরা মাটির পরীক্ষা করে জানতে পারেন যে তাদের জমিতে জিঙ্ক আর বোরনের অভাব আছে। সেই মতো ব্যবস্থা নেওয়ার পর তাদের ফলন বেড়েছে পুরো 15%। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই পুরো আলোচনাটা আসলে একটাই ধারণাকে প্রতিষ্ঠা করে, আর সেটা হলো সয়েল টু প্লেট বা মাটি থেকে থালা। মানেটা খুব সহজ। মাটির রসায়নকে যদি আমরা ঠিক রাখি, এর ভারসাম্য যদি ফিরিয়ে আনি, তাহলে সেটার সরাসরি প্রভাব পড়বে আমাদের খাবারের থালায়। আমরা পাব নিরাপদ আর পুষ্টিতে ভরপুর খাবার। শেষ পর্যন্ত মাটির স্বাস্থ্য আর আমাদের নিজেদের স্বাস্থ্য কিন্তু আলাদা কিছু নয়, দুটো একে অপরের সাথে জুড়ে আছে। তাই প্রশ্নটা হলো, আমাদের পায়ের নিচের এই অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী ইঞ্জিনটাকে আরও শক্তিশালী করে তুলতে, একে সচল রাখতে আমরা সবাই মিলে কি করতে পারি?